আমন্ত্রণ আপডেট 24 আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রংপুরে এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, সীমাবদ্ধতার মাঝেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। আশা প্রকাশ করেন, নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পর থেকেই নির্বাচন নিয়ে নড়ে চড়ে বসেছে কমিশন। ভোট আয়োজনে সরকারের চিঠি পাওয়ার পর অংশীজনদের সাথে করেছে কয়েক দফা বৈঠক। তারই ধারাবাহিকতায় প্রধান নির্বাচন কমিশনার যান রংপুর। আঞ্চলিক নির্বাচন কমিশন সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। এরপর রংপুর বিভাগীয় সদর দপ্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএসি জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন। সীমাবদ্ধতার মাঝেও ভোটের প্রস্তুতি নিচ্ছে কমিশন। ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, ইনশাল্লাহ নেক্সট ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। সময় আসলে দেখতে পাবেন যে আমরা কাদেরকে কাজে লাগাচ্ছি, কাদের মাধ্যমে এই ইলেকশনটা পরিচালনা করার উদ্যোগ নিয়েছি, দেখবেন আপনারা। আশা করেন বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেমনই হোক, নির্বাচনের সময় উন্নতি হবে। একই সাথে নিশ্চিত করা হবে লেভেল প্লেইং ফিল্ড। আমরা অত্যন্ত সুন্দর একটা ইলেকশন জাতিকে উপহার দিতে চাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এটা জাতির কাছে অঙ্গীকার করেছেন। ইভেন ওনার 5 তারিখের ভাষণেও কিন্তু এটা উনি অঙ্গীকার করেছেন। সিএসির মতে মানুষের ভোট কেন্দ্রে যাওয়ার অভ্যাস নষ্ট হয়ে গেছে। কমিশনের উপর মানুষের আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ। এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে, এই দেশের লোকজন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোকজন, তারপরে আপনার এই যে প্রিসাইডিং পুলিং অফিসার মিলে একটা সুন্দর নির্বাচন দিতে পারে। এই যে একটা মানুষের যে বিশ্বাস, আস্থা জায়গাটাকে সৃষ্টি করে দেওয়া, এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। সিএসি জানান, নির্বাচনের সময় সাংবাদিকরা যেন অবাধে তথ্য সংগ্রহ করতে পারেন সে ব্যবস্থাও করা হবে। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। বিচার এবং সংস্কার বাস্তবায়ন না করে নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে সরকার বাংলাদেশকে গভীর ষড়যন্ত্রের মধ্যে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সরকারের অবশ্যই জুলাই সনদের ডেট ঘোষণার পরে নির্বাচনের ডেট ঘোষণা করা উচিত এবং সরকার নির্বাচনের ডেট ঘোষণা করে জনগণ যে দাবি সংস্কার এবং নির্বাচন দুটোকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। এই জন্য আমরা সরকারকে আহ্বান জানাবো, সংস্কার, বিচার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাবেন না। সংস্কার, বিচার, নির্বাচন তিনটি বিষয় একই সাথে সরকারের ডেট বা প্রস্তাবনা জাতির সাথে উন্মোচন করা উচিত। দেশের প্রতিটি মানুষ পরিবর্তন প্রত্যাশী। ড্যাবের জাতীয় সম্মেলনে একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করলে 31 দফা বাস্তবায়ন করা হবে। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, শুধু ভোট নয়, নিশ্চিত করতে হবে মানুষের সব অধিকার। বলেন দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নতুন নেতৃত্ব ঠিক করতে এই কেন্দ্রীয় কাউন্সিল। দীর্ঘ 6 বছর পর হওয়া এই কাউন্সিলে শুধু বিএনপির কেন্দ্রীয় নেতারাই নন, অংশ নেন সারা দেশ থেকে আসা ড্যাবের 3000-এরও বেশি সদস্য। ভোট গ্রহণের আগে হয় সংগঠনটির জাতীয় সম্মেলন। এতে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব জানান, পারস্পরিক হিংসার যে কালচার তৈরি হয়েছে তা থেকে বের হয়ে আসার। বলেন, তারেক রহমানই হচ্ছেন আগামীর প্রধানমন্ত্রী। ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে গেছেন। সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ পরিবর্তন প্রত্যাশা করে। হাজার লক্ষের কাছাকাছি মানুষ গত 15 বছর এবং জুলাই আগস্ট সহ যে আহত হয়েছে, বিভিন্নভাবে আহত হয়েছে, এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই,
তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। তারেক রহমান বলেন, প্রায় 2.5 বছর আগে রাষ্ট্র সংস্কারের 31 দফা ঘোষণা করেছে বিএনপি। জনগণের সমর্থনে সরকার গঠন করলে তা বাস্তবায়ন করবে তার দল। শুধুমাত্র সরকার, শুধুমাত্র আমাদের দলের সংসদ সদস্য অথবা শুধুমাত্র আমাদের নেতৃবৃন্দের দ্বারা সম্ভব নয় 31 দফা বা 31 দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত দফাটি আছে সেটিকে বাস্তবায়ন করা। আমাদেরকে যদি এটি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই এখানে উপস্থিত 3117 জন কাউন্সিলর সহ ড্যাবের যত কর্মী আছেন, যত সমর্থক আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা প্রয়োজন। সঠিক ও স্বচ্ছ রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তুলতে পারলে জবাবদিহিতা ও গ্রহণযোগ্যতা তৈরি করা যাবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কাজে দেশটিকে গড়তে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। শাহনিয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। জাতীয় পার্টি ভেঙে আরেক টুকরো হলো। পদ হারানো আনোয়ারুল ইসলাম মাহমুদকে সভাপতি ও রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব ঘোষণা করা হয়েছে অব্যাহতি পাওয়াদের কাউন্সিলে, যেখানে জাতীয় পার্টি একাংশের নেতারা অতীতের অন্যায়ের জন্য চান নিঃশর্ত ক্ষমা। যদি জনগণ মনে করে আমরা কোনো অন্যায় করেছি, নিঃশর্তভাবে আমরা ক্ষমা চাচ্ছি। 2014 সালের একতরফা নির্বাচন, 2018 সালের রাতের ভোট এবং 2024-এর আমিয়ার ডামি ভোটে শেখ হাসিনার কাঁধে সোয়ার হয়ে ক্ষমতার স্বাদ ভোগ করে জাতীয় পার্টি। কখনো মন্ত্রিত্ব, কখনো বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়ে শেখ হাসিনার স্বৈরাচার হওয়ার পথে সবচেয়ে আস্থাভাজন দলটির নামও জাতীয় পার্টি। কিন্তু এ নিয়ে কখনোই অনুশোচনা করেনি দলটি। দেশ যখন নির্বাচনের ট্রেনে উঠেছে, তখন পদ হারানো নেতারা নির্বাচনের স্বাদ নিতে ফের মরিয়া হয়ে ডাকলেন কাউন্সিল। এতে দলের সিনিয়র নেতারা অন্তর্বর্তী সরকারের সমালোচনায় মুখর হয়ে ওঠেন। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, যেখানে মানুষের জীবনের নিরাপত্তা নেই, সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংস্কার করার আইনি এখতিয়ার এই সরকারের নেই বলেও মনে করেন তিনি। এই নির্বাচন করার জন্য যে পরিবেশ, সেই পরিবেশের জন্য আজকে আমি সরকারকে বলবো, আপনারা এই সংস্কারের কথা বলছেন, সংস্কার আপনারা করতে পারবেন না, আপনারা দিক নির্দেশনা দিতে পারবেন, আপনারা একটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন। এই সংস্কার কেবল আগামী পার্লামেন্টে করতে পারবে। আরেক নেতা মুজিবুল হক চুন্নু দলের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারকে সহায়তার অভিযোগ প্রশ্নে বলেন, যদি জাতীয় পার্টি প্রশ্নবিদ্ধ হয়ে থাকে তবে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চান তারা। আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করি নাই। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, যদি নৈতিকভাবে কোনো ভ্রান্তি হয়ে থাকে, তাহলে সেই জন্য আজকের দিনে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই। জাতীয় পার্টি জনগণের কাছে যাবে, জনগণের সমর্থন নিয়ে ইনশাআল্লাহ আমরা অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা ভালো করব, এই অঙ্গীকার নিয়ে আমাদের এই কাউন্সিল। অন্তর্বর্তী সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কঠোর সমালোচনা করে জাতীয় পার্টির নেতারা সবার সাথে বসার আহ্বান জানান। আপনারা যেখানে আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারছেন না। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। নিষিদ্ধই থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি। প্রভোস্ট কমিটির ম্যারাথন বৈঠক শেষে একথা জানান উপাচার্য নিয়াজ আহমেদ খান। তবে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন চায় না হলে রাজনীতি নিষিদ্ধ হোক। এক্ষেত্রে কৌশলী অবস্থান ছাত্র শিবিরের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পরপরই বিক্ষুব্ধ প্রতিক্রিয়া আসতে থাকে শিক্ষার্থীদের বিভিন্ন অংশ থেকে। রাতে হয় মিছিল, প্রশাসনের কাছে চাওয়া হয় কৈফিয়ত। উপাচার্য জানান, হলে রাজনীতি নিষিদ্ধ করে 17 জুলাইয়ের নির্দেশনা এখনও বহাল আছে। পরে শনিবার দুপুর নাগাদ বৈঠকে বসেন উপাচার্য নিয়াজ আহমেদ খান সহ বিভিন্ন হলের প্রভোস্টরা। ম্যারাথন এই বৈঠকের পর উপাচার্য জানান, ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের দাবি নিয়ে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। যখন রাজনীতির রূপরেখা কেমন হবে ডাকসুকে কেন্দ্র করে, সেটা একটা বিবেচনার বিষয় আছে। এই জন্য আমরা এখন যেটা করছি যে আজকে আমরা ওই
বিস্তারিত কর্মপন্থাটা ঠিক করার চেষ্টা করছি, যেটা একটা গাইডলাইন আকারে আমাদের উপস্থাপন করা হবে। সিদ্ধান্তটা পরিষ্কার বলাই হয়েছে, পরিষ্কার সেটা ক্লিয়ার যে 17 জুলাইয়ের আলোকে যে সমঝোতাটা হয়েছিল সেটা আমরা এখন বাস্তবায়ন করতে চাই, এটাই ছাত্রদের জনদাবি। অবশ্য হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের বিরোধিতা করছে ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন। আর ছাত্র শিবির বলছে সব পক্ষের সমন্বয়ে শিক্ষার্থী বান্ধব যে কোনো সিদ্ধান্ত মেনে নেবে সংগঠনটি। আমাদের রিকমেন্ডেশন ছিল রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের হলে থাকবে আবাসিক শিক্ষার্থী হিসেবে, তার রাজনৈতিক পরিচয় কোনো ধরনের ফেভার পাওয়া কিংবা কোনো ধরনের চাপের মুখোমুখি হওয়ার কারণ হবে না। তার রাজনৈতিক পরিচয় সে তার মতামত প্রকাশ করতে পারবে, পলিটিক্যাল প্র্যাকটিসগুলো বিশ্ববিদ্যালয়ের এরিয়া কেন্দ্রিক করবে। আমাদের ছাত্র সমাবেশ থেকে আমরা 9 দফা ঘোষণা করেছি, যেখানে স্পষ্টভাবে আমরা উল্লেখ করেছি যে পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই নিপীড়নমূলক, জবরদস্তিমূলক গেস্টরুম, গণরুমের এই সংস্কৃতি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবে না। মাথা ব্যথা হওয়ার সাথে সাথে মাথা কেটে ফেলার যে প্রবণতা গত কিছুদিন ধরে তৈরি হয়েছে, এটা এমন পরিমাণে স্ববিরোধী যে বোঝাই যাচ্ছে যে এইটা আসলে খুবই অপরিণামদর্শী হয়েছে এবং এটা থেকে আসলে কোনো ধরনের রেজলিউশন আসবে না। এদিকে শুক্রবার রাতে বিক্ষোভের কোনো রেশ শনিবার সারাদিন দেখা যায়নি দাবি ক্যাম্পাসে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। 15 সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। এ নিয়ে ক্যাম্পাসে চলছে আলোচনা সমালোচনা। নিজেদের প্রস্তুতির স্বার্থে ছাত্র সংগঠনগুলো, তবে সার্বিক নিরাপত্তা ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা মূল চ্যালেঞ্জ বলে মনে করেন অনেকে। আবরার শাহের রিপোর্ট, ছবি তুলেছেন আখতারুজ্জামান লেলিন। দীর্ঘদিন পর গেল 28 জুলাই ঘোষণা করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তফসিল। প্রত্যেক আবাসিক হলে ভোট গ্রহণ করা হবে। তারিখ হচ্ছে 15/9/2025, রবিবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের 17টি আবাসিক হলে হবে ভোট গ্রহণ। তবে যারা প্রার্থী হতে চান তারা আবাসিক হলে ভোট গ্রহণ বিষয়ে দ্বিমত পোষণ করেন। দাবি জানান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোতে ভোট গ্রহণের। এছাড়া নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়েও শঙ্কা জানান। আমরা ডাকসুতে দেখতে পাই যে আসলে 2019-এর যে নির্বাচন, সেখানে ভোট জালিয়াতি থেকে শুরু করে নানা রকম একটা অসঙ্গতি আমরা দেখেছি। আসলে কোনো রকমের হচ্ছে যে অসুষ্ঠু আচরণ, মানে শিক্ষার্থীরাও কিন্তু এই প্রশাসনের কাছে প্রত্যাশা করে না। রাকসুতে সহ অবস্থান নিশ্চিত করার জন্য ওনাদের 6 সংগঠনের প্রত্যেকটা সংগঠন আলাদা আলাদা করে বড় মিছিল করতে পারবে, তখন সহ অবস্থান নিশ্চিত হবে। যেন প্রত্যেক প্রার্থী বা প্রত্যেক শিক্ষার্থী যারা রাকসুতে আসতে ইচ্ছুক তারা যেন একটা সমানভাবে একটা সুযোগ পেতে পারে। নিরপেক্ষ নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এতগুলো নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে গিয়ে একটি উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক এখনও ফ্যাসিবাদের সাথে যুক্ত, তারা এখনও নিয়মিত তাদের ক্লাস কার্যক্রম থেকে শুরু করে তাদের কার্যক্রমগুলোতে তারা আছে। তো সেইখান থেকে ভোটটা কতটুকু সুষ্ঠু হবে এটাও একটা দেখার বিষয়। প্রক্টর নিজেও রাকসু নির্বাচন নিয়ে শঙ্কার বিষয়টি উড়িয়ে দেননি। বিবদমান ছাত্রদের গ্রুপের মধ্যে কথা কাটাকাটি, রেষারেষি বা চরম পর্যায়ে কোনো মারামারি এ ধরনের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সেজন্য আমরা প্রক্টোরিয়াল অফিস থেকে বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে যত রকমের নিরাপত্তার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার আমরা প্ল্যান করছি। এবার ছাত্রদল, ছাত্র শিবির ছাড়াও বিভিন্ন বাম সংগঠন ও ব্যক্তি পর্যায়ে অনেকে বিভিন্ন পদে নির্বাচনে অংশ নিতে চান। তবে সবার আগে ক্যাম্পাসে শতভাগ নিরাপত্তা নিশ্চিতের দাবি তাদের। আবরার শাহিদ, চ্যানেল 24, রাজশাহী। পূর্বশত্রুতা নয়, ছিনতাইয়ের ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন, এমন দাবি করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এখন পর্যন্ত হত্যায় সরাসরি জড়িত 8 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী, যার মধ্যে 7 জনকে 2 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার রাতে গাজীপুর চৌরাস্তায় বহু মানুষের সামনে হত্যার শিকার হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। সিসি ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট। এর সূত্র ধরেই 8 জনকে শনাক্ত করে আইন শৃঙ্খলা বাহিনী। দেশ জুড়ে অভিযানে জড়িত 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ আর 2 জনকে র্যাব। এরা সবাই এই হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে জানানো হয়েছে। 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ এফোর্ট দিয়ে সকলকেই, একজন আসামি ছাড়া সকলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমি বিশ্বাস করি প্রত্যেকেই
এই মামলায় প্রত্যেকেরই ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত। গাজীপুর পুলিশ কমিশনার ব্রিফিংয়ে জানান, হানি ট্র্যাপ করে অর্থ হাতিয়ে নেওয়ার ভিডিও করেন সাংবাদিক তুহিন। এ কারণেই খুন করা হয় তাকে। পূর্বশত্রুতার কিছু পায়নি পুলিশ। আগে থেকে উৎপেতে থাকা গোলাপির যে সহচর আরো 6-7 জন চাপাতি হাতে এই বাদশাকে পিছন থেকে কূপ দিতে থাকে। এলোপাতারি যখন কূপ দেয় বাদশা তখন পালিয়ে যায়। এই ভিডিওটি ধারণ করছিল মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল, তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে। এক পর্যায়ে তাকেও তার উপরও আক্রমণ চালায়। সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায়, সেখানে গিয়ে তাকে উপর কুপিয়ে হত্যা করে। জিএমপি কমিশনার বলেন, আগামী 15 দিনের মধ্যে এই মামলার চার্জশিট দেওয়া হবে। এ হত্যাকাণ্ড তদন্ত ও গ্রেপ্তার নিয়ে র্যাব আলাদা করে ব্রিফ করেছে। গাজীপুরে একের পর এক ঘটছে প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড, যার সর্বশেষ বলি সাংবাদিক তুহিন। গাজীপুর কমিশনার বললেন, এর ব্যর্থতা পুলিশের, তবে ভীত সন্ত্রস্ত পুলিশকে ঘুরে দাঁড়াতে সবার সহযোগিতা চান তিনি। হিরণ খান, চ্যানেল 24, গাজীপুর। আপডেট 24 একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ আপডেট 24-এ। পার্বত্য অঞ্চলের পাশাপাশি সমতলের আদিবাসীদেরও অধিকার ও সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা নিয়ে সেমিনারে সালাউদ্দিন আহমেদ বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি ৭১-এর চেতনা বিক্রি করে দেশকে বিভক্ত করেছে। জাতীয় স্বার্থে রাজনীতি করেনি তারা, তাই এখন সবাই মিলে ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে। সেমিনারে নানা শ্রেণী পেশার অনেকে অংশ নেন। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এখানে বাংলাদেশকে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আমাদের সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠী, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী, উপজাতি এবং আধা উপজাতি সকল জনসমষ্টিকে, সকল সত্তাকে বাংলাদেশি হতে হবে একটি ঐক্যবদ্ধ নেশন তৈরির জন্য। ভুক্তভোগী, সাক্ষী ও সংশ্লিষ্টদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করতেই দিল্লিতে বসে শেখ হাসিনা নানা বক্তব্য দিচ্ছেন। ট্রাইব্যুনাল এই পর্যবেক্ষণ দিয়েছেন। শেখ হাসিনাকে দেয়া আদালত অবমাননায় 6 মাসের সাজার পূর্ণাঙ্গ রায় পাঠানো হয়েছে পুলিশ প্রধানের কাছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারত যাওয়ার পর থেকে একে একে শেখ হাসিনার অডিও ভাইরাল হতে থাকে। এমনই একটি অডিও ছিল 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। তোমরা তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। এই অডিও যে শেখ হাসিনার, তা সিআইডির ফরেন্সিকে প্রমাণিত হয়েছে। এরপর এই অডিও নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলা করে প্রসিকিউশন। গেল 2 জুলাই এ মামলায় শেখ হাসিনা 6 মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি এসেছে চ্যানেল 24-এর কাছে, যেখানে বলা হয়েছে ভুক্তভোগী, সাক্ষী ও তদন্ত কর্মকর্তাদের ভয় দেখাতেই শেখ হাসিনার এ হুমকি। যার অ্যাক্টিভিস্টরা এখনো এদেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এটা যে কোনো মানুষ এই জিনিসটা ভয় পাবে। যখনই একজন সাক্ষী ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য গ্রহণে ভয় পাবে, এইটি ট্রাইব্যুনালের প্রসিডিংসকে বাধাগ্রস্ত করার শামিল বলে ট্রাইব্যুনাল মনে করেছে। আবার যারা এই মামলার সাক্ষী, ভিকটিম, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ব্যাপারে ওনার কথোপকথনে দেখা যায়। সব মিলিয়ে ট্রাইব্যুনাল মনে করছেন যে এই কার্যক্রম দ্বারা ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থাকে তিনি বাধাগ্রস্ত করেছেন। এ রায়ের অনুলিপি দেওয়া হয়েছে আইজিপিকে। প্রসিকিউশন বলছে, হেইট স্পিচ যদি ছড়াতে থাকেন শেখ হাসিনা, তবে ফের আদালত অবমাননার মামলার মুখোমুখি হতে হবে তাকে। আইনে কাউকে তো আর কথা বলতে বাধা দেওয়া যায় না। আইনে যেটা করা যায় সেটা হলো যে এই টেরিটরির মধ্যে ওনার এই ধরনের হেট স্পিচ যেন প্রচার না করায়, সেই চেষ্টা ট্রাইব্যুনালের করেছেন। সেই আদেশ ট্রাইব্যুনাল দিয়েছেন যে উনি আবার হেট স্পিচ ছড়াচ্ছেন, তখন আমরা আবার আদালতের নজরে আনব। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। এর মধ্যে 5 জন সাক্ষী সাক্ষ্য দিয়ে শেখ হাসিনার বিচার চেয়েছেন। 17 আগস্ট এ মামলায় ফের সাক্ষ্য নেওয়া হবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।
আপডেট 24 আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সাথেই থাকুন।